কিন্তু কালকে রাতে ইরানে যে বিজয় উল্লাস হয়েছে, দখলদারদের পরাজিত করার কারণে ইরানিরা যে বিজয় উল্লাস করেছে, হঠাৎ করে সেখানে ইসমাইল কিয়ানিকে দেখা গেছে। দুর্দান্ত, আপনাদের জন্য নিঃসন্দেহে মন ভালো করার খবর। 2 নম্বর ব্রেকিং খবরটি হলো, ইরান আবারও নিউক্লিয়ার প্রজেক্টের কাজ শুরু করতে যাচ্ছে এবং ইরান বলেছে এটি কয়েক মাসের মধ্যেই তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে এবং কোনো প্রকার IAEA কে ইন্টারফেয়ার করতে দেয়া হবে না। 3 নম্বর ব্রেকিং খবর, আবারও ইরানের 2টো ফ্লাইট চীন থেকে ইরানে প্রবেশ করেছে, যে 2টো বিমান আমেরিকার স্যাংশন প্রাপ্ত। আসলে বিমান ভর্তি করে কি এসেছে, এটা নিয়ে বিশ্বের নজর সেই দিকে। পাশাপাশি রাতে আবারও ইরান দখলদার যুদ্ধবিরতি লঙ্ঘন করে একে অপরের উপর আক্রমণ করেছে। এবং সর্বশেষ মোসাদের বিশেষ অভিযান নিয়ে আমাদের একটি বর্ণনা থাকবে। আমি প্রথমেই আসছি আমি ইরানের নিউক্লিয়ার প্রজেক্ট নিয়ে। আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক প্রকল্পে আঘাত করেছে। একটি ইস্পাহান, একটি নাতাঞ্জ, অন্যটি ফর্দ। এর পরপরই আমরা জেনেছি আমেরিকা দাবি করেছিল যে 3টিকে তারা উড়িয়ে দিয়েছে, কিন্তু পরবর্তী আমরা যেটি জানলাম যে 3টিকে ইরান আমেরিকা টার্গেট করলেও সেখান থেকে ইরান তার মূল্যবান ইউরেনিয়াম ইকুইপমেন্ট এবং পরমাণু বিজ্ঞানীদেরকে সরিয়ে দিয়েছে, তারা হেফাজতে আছে। এরপর ধীরে ধীরে পৃথিবীর বড় বড় গণমাধ্যমগুলো বলতে স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইসরায়েল এবং আমেরিকার এই অভিযানটি ব্যর্থ হয়েছে, ইরানের কিচ্ছু ছেড়া যায়নি। ডোনাল্ড ট্রাম্প যে বিদর্পে গলা উঁচিয়ে বলেছিলেন যে ইরানকে আমরা পারমাণবিক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনেছি, ইরান আর করতে পারবে না, আমরা ধ্বংস করে দিয়েছি। ডোনাল্ড ট্রাম্প তার যুক্তির পক্ষে আর কোনো সত্য তথ্য প্রমাণ উপাত্ত ভিডিও কিছু হাজির করতে পারেননি। ক্রমান্বয়ে বিশ্ব বুঝে গেছে, জেনে গেছে, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা কিংবা পরমাণু বিজ্ঞানী বলি বা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলি, ইরানের শত্রুরা বলি, প্রত্যেকে জেনে গেছে যে ইরানের কিচ্ছু ছেড়া যায়নি, ইরানের নিউক্লিয়ার অক্ষত আছে। এবার যে বিষয়টি ঘটলো, ইরান নিজেরাই দাবি করলো যে তাদের ইউরেনিয়াম তাদের কাছেই আছে, সব ঠিক আছে, এবং তারা আবারও তাদের যে স্ট্রাকচার ধ্বংস হয়েছে সেগুলোকে পুনর্নির্মাণ করবে এবং তাদের নিউক্লিয়ার প্রজেক্টের কাজ আবার শুরু হতে যাচ্ছে। অল্প কদিনের মধ্যে, কোনো বছরও না, মাসও না, অল্প কদিনের মধ্যে তারা আবার শুরু করতে যাচ্ছে। কদিন, বুঝতে পারছেন? এবং ইরান বলছে আমরা এবার আন্তর্জাতিক অ্যাটমি এজেন্সি যে সংস্থাগুলো আছে IAEA, তাদেরকে আর কোনো প্রকার আমাদের নিউক্লিয়ার সাইডে প্রবেশ করতে দেব না। কোনো পর্যবেক্ষক আসলে, মানে জাতিসংঘের নির্ধারিত যে পর্যবেক্ষক আছে আন্তর্জাতিক সংস্থাগুলো, তাদের কাউকে আমরা ইরানের এই নিউক্লিয়ার সাইডে প্রবেশ করতে দেব না। এই বক্তব্যের রেফারেন্সে ইরান বলছে যে আমরা এই কারণেই তাদেরকে আসতে দেব না বা পর্যবেক্ষণ করতে দেব না। তার কারণ হলো তারা আমাদের এই নিউক্লিয়ার সাইটগুলোতে এসছেন এবং এখান থেকে সকল ডাটা, তথ্য, উপাত্ত, আমাদের বিজ্ঞানীদের তালিকার নাম, এভরিথিং এখান থেকে তারা নিয়েছে এবং এগুলো CIA এবং মোসাদের হাতে তুলে দিয়েছে। ইরান বলছে যে তারা এগুলো আমাদের কাছ থেকে নিয়েছে নিরপেক্ষ সংস্থা হিসেবে, আন্তর্জাতিক সংস্থার পরিচয় তারা আমাদের কাছ থেকে এগুলো নিয়েছে, নিয়ে তারা এগুলোকে তুলে দিয়েছে মোসাদ এবং CIA এর হাতে। এবং মোসাদ CIA পরিকল্পনা করে আমাদের সকল পরমাণু বিজ্ঞানীকে তালিকা করে টার্গেট করে তাদেরকে হত্যা করেছে এবং আমাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে আক্রমণ করে সেখানে তারা ধ্বংসলীলা চালিয়েছে। সো আমরা আর কোনোভাবে IAEA কে ইরানের মাটিতে ঢুকতেও দেব না, ইরানের কোনো নিউক্লিয়ার সাইডে আসতেও দেব না, পর্যবেক্ষণ করতেও দেব না, কোনো প্রকার তাদের সাথে আমাদের আর সংযুক্তি বা কোনো প্রকার সম্পর্ক থাকবে না। এখন আন্তর্জাতিক এই অ্যাটমিক সংস্থা কি করে ইরানকে চাপ দেবে? কারণ ইরানে কজন পরমাণু বিজ্ঞানী কাজ করেন, কোথায় থাকেন, কি অবস্থা, এগুলো মোসাদ CIA জানার কথা না, কারণ ইরান এটা খুব গোপনীয়তার সাথে করছিল। কিন্তু এই অ্যাটমিক সংস্থার লোকেরা এখানে আসতেন পর্যবেক্ষণের নামে, এসে এখান থেকে এই তালিকাগুলো চুরি করতেন কি তাদের তো দেয়া লাগতো ইরানকে, কারা কারা এই কাজ করছে, কত মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছে, হ্যাঁ, কত সেন্ট্রিফিউজ আছে, এই সবগুলো তো তাদেরকে বলতে হতো। তো তারা এখান থেকে এই ডাটাগুলো সংগ্রহ করে ইরানের শত্রু দেশের ইন্টেলিজেন্সকে এগুলো তুলে দিয়েছে, যার পরিস্থিতির আলোকে, পরিপ্রেক্ষিতে মোসাদ টার্গেট করে ইরানের
বেশ কজন, 1 ডজনেরও বেশি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের হত্যা করেছে। সেনাবাহিনীর যিনি সেনা প্রধান তাকে হত্যা করেছে, যিনি আইআরজিসি প্রধান তাকে হত্যা করেছে, যিনি এয়ারচিফ অর্থাৎ এয়ার চিফ মানে কি বিমান বাহিনীর প্রধান তাকে হত্যা করেছে, যিনি আইআরজিসির গোয়েন্দা প্রধান তাকে হত্যা করেছে, টপ লেভেলের যতগুলো মানে জেনারেল রয়েছেন তাদেরকে হত্যা করেছে। এই তালিকা ধরে ধরে মোসাদ যে অভিযান চালিয়েছে তার নেপথ্যে রয়েছে আইএইএ। তো এই অভিযোগ দিয়ে ইরান বলছে যে আমরা আর কোনো প্রকার তাদেরকে এই ব্যাপারে আমাদের দেশের নীতি দিব না এবং আমাদের কর্মকাণ্ডের সাথে তাদেরকে সম্পৃক্ত হতে দেব না। এটি ইরান সব জানিয়ে দিয়েছে। গেল 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপারটি হলো গতকাল ইরানে দখলদারদের পরাজিত করায় দেশটির ভেতরে লাখো মানুষ সড়কে নেমে বিজয় উল্লাস করেছে এবং তারা বলেছে ইরানি জাতি কখনো মাথা নত করে না, করবেও না। এটা 500 বছরের ইতিহাসে ইরানকে পরাজিত করতে পারেনি কেউ। তো সেই হিসেবে পুরো ইরান জুড়ে আনন্দ উৎসব চলছে। এই উৎসবের মধ্যেই হঠাৎ করে কুদস ফোর্সের চিফ কমান্ডার ইসমাইল কিয়ানিকে দেখা গেছে। কদিন আগেও দখলদাররা বলেছিল তারা কুদস ফোর্সের শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে এবং ইরানও এই ব্যাপারে স্বীকার করেছিল। মূলত ইরান এখানে একটি কৌশল ব্যবহার করেছে, যেহেতু মোসাদ তাকে টার্গেট করে আক্রমণ করেছে, ইরান চেয়েছে দখলদারদের দৃষ্টি ফেরাতে। তাই ইরান তার গণমাধ্যম দিয়ে বিষয়টি স্বীকার করেছে, যাতে করে তার জীবনের উপর আবার কোনো হুমকি না আসে বা তাকে আবারও আক্রমণের চেষ্টা না করা হয়। তো সেই পরিস্থিতির আলোকে তিনি এই কদিন মৃত ছিলেন। কালকে যখন ইরান বিজয় উল্লাস করছিল, মানে গত রাতে বাংলাদেশ সময়, তখন তিনি সেই বিজয় উল্লাসে বেরিয়ে এসছেন এবং তিনি সবার সাথে বিজয় উল্লাস করেছেন, তার মানে বেঁচে আছেন। এর আগেও দখলদাররা দাবি করেছিল পারমাণবিক মানে ইরানের নিউক্লিয়ার প্রজেক্টের যিনি চেয়ারম্যান প্রধান এবং আলী খামেনি উপদেষ্টা তাকেও মেরে ফেলেছেন। পরবর্তী দেখলাম তিনি কিছুটা আহত ছিলেন এবং আল্লাহ রহমতে তিনিও ফিরে এসেছেন। আমরা আশা করি এরকম আরো অনেকেই ফিরে আসতে পারে, কারণ ইরান দখলদারদের সাথে কৌশল এখানে খেলেছে। তারা যেহেতু বলেছে মরে গেছে, তারা তাদেরকে মরে গেছে বলেই স্বীকার করে তাদের দৃষ্টিকে ফিরিয়েছে এবং তাদের জীবনে দ্বিতীয়বার হুমকি যেন না আসে সেখান থেকে তাদের রক্ষায় ইরান এই কাজটি করেছে। তারপরের ব্রেকিং খবরটি হলো চীনের দুটো যাত্রীবাহী বা দুটো কি বলবো সাধারণ বিমান হঠাৎ করে চীনের বেইজিং এবং সাংহাই থেকে ইরানে এসছে। বলা হচ্ছে যে ইরানের টেরিটরির মধ্যে প্রবেশের আগে বিমান দুটো অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, রাডার অফ করে দেওয়া হয়। এরপর এই বিমান দুটোর অবস্থান আর কেউ জানতে পারছিল না এবং বিভিন্ন গণমাধ্যম দাবি করছে এই বিমান দুটো ইরানে প্রবেশ করেছে এবং এই বিমান দুটো ইরানের A340 সাদা কালারের এই দুটো বিমান, একটি সাংহাই এবং একটি বেইজিং থেকে ইরানে এসছে। তো A340 বিমান ইরানে প্রবেশ করেছে এটি ধারণা করা হচ্ছে এবং বলা হচ্ছে এটাতে করে হিউজ অস্ত্র আসতে পারে ইরানে, কারণ এই যাত্রীবাহী টাইপের বিমানে গোপনে ইরান অস্ত্র পাঠায় বলে এই দুটোকে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশনে ফেলেছে এবং এই দুটো বিমানের বিরুদ্ধে অস্ত্র আদান প্রদানের অভিযোগ আছে বলেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে স্যাংশন দিয়েছে, এমন অভিযোগও আছে। প্রশ্ন হলো তাহলে সেই বিমান ভর্তি করে ইরানে কি পাঠালো চীন? এটি নিয়েও আন্তর্জাতিকভাবে যারা ইরান বিরোধী তারাও সজাগ দৃষ্টি রাখছে যে আসলে ইরানে চীন কি পরিমাণ অস্ত্র পাঠালো, আবারও একটি ব্যাপার। আরেকটি হলো যে কালকে দখলদাররা ইরানের ভেতরে দুটো ড্রোন পাঠিয়েছে এবং তারা সেই দুটো না বেশ কয়েকটি ড্রোন পাঠিয়ে ইরানের ভেতরে আক্রমণের চেষ্টা করলে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম দখলদারদের সেই ড্রোনগুলোকে ভূপাতিত করে এবং বাকিগুলো পালিয়ে যায়। এরপর ইরানও পাল্টা ড্রোন পাঠায় দখলদার দেশটির ভেতরে, অর্থাৎ দুই দেশের মধ্যেই যুদ্ধবিরতির লঙ্ঘনের খেলা চলছে। প্রথমেই দখলদাররা ইরানে আক্রমণের জন্য ড্রোন পাঠায়, সেগুলোকে ইরান দাবি করেছে তারা প্রতিহত করেছে। এরপর দখলদার দেশে ইরান তাদের ড্রোন পাঠায় এবং দখলদার দাবি করেছে সেগুলোকে তারা আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে ফেলে দিয়েছে। অর্থাৎ দুই পক্ষ এক পক্ষকে এখনো উস্কে দেওয়ার জন্য, আগুনে ঘি ঢালার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মানে যুদ্ধবিরতি যে কোনো সময় লঙ্ঘিত হবে এবং এটুকু বলতে পারি দখলদাররা তাদের পুনরায় শক্তি অর্জন করে আবারও ইরানের বিরুদ্ধে আক্রমণে যাবে এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে আমরা যে কোনো সময় ইরানে আবারও আক্রমণ করব এবং আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি, আমাদের বাহিনীগুলোকে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। এটা আমি কালকে লাইভে বলেছি। আসেন
এবার আমরা মোসাদের ফাঁদ নিয়ে আপনাদেরকে একটি স্টোরি শোনাই। কয়েকটি সূত্রের মাধ্যমে জানা গেছে একটি অডিও লিক হয়েছে ইরানে। সেই অডিওতে একজন মোসাদ কর্মকর্তা ইরানের একজন জেনারেলকে বলছেন যে আপনার পরিবার, স্ত্রী, সন্তান আমাদের টার্গেটে, আপনি এই মুহূর্তে এখানে আছেন, এই ড্রেস পরে আছেন, আপনি এইখানে এসেছেন এত সময়, আপনার নামে আপনার পুরো বাসার ঠিকানার অ্যাড্রেস হলো এই, আপনার সন্তানদের মধ্যে ওই সন্তান এখানে আছে, সেই সন্তান ওখানে আছে, স্ত্রী এখানে আছে, তো আমরা আপনাকে 12 ঘন্টার সময় দেব। এই 12 ঘন্টার সময়ের মধ্যে আপনার প্রধান কাজ হলো আপনি একটি ভিডিও রেকর্ড করবেন। সেই ভিডিওতে আপনি বলবেন যে আমরা আয়াতুল্লাহ আলী খামিনির বিরুদ্ধে একটি সশস্ত্র বিদ্রোহ করতে যাচ্ছি। আলী খামিনি এই রাষ্ট্রকে কুক্ষিগত করেছে, সকল সেনা, আইআরজিসি বা সকল বাহিনীর ব্যক্তিরা নেমে আসো, আমরা খামিনির নেতৃত্বকে আর গ্রহণ করছি না, আমরা একটি রেজিম চেঞ্জের দিকে ইরানকে নিতে চাচ্ছি। এই বক্তব্যটি ভিডিও আকারে রেকর্ড করার জন্য মোসাদ কর্মকর্তা একজন টপ জেনারেলকে বলেছে। বিষয়টা হলো, একটু খুলে বলি, মোসাদ দখলদার দেশটির ভেতরে টপ জেনারেলদের, পরমাণু বিজ্ঞানীদের যে হত্যা করেছেন তার নেপথ্যে অনেকগুলো স্টোরি এখন আস্তে আস্তে আসছে। এই ভিডিও লিঙ্ক বা এই ভিডিও অডিও লিঙ্ক, এই ভিডিও না দুঃখিত, এই অডিওটি থেকে দুটো জিনিস প্রমাণিত হয়েছে যে আইআরজিসি বলি বা ইরানি সেনাবাহিনীর খুব কাছে ছিল বিশ্বাসঘাতকরা। প্রতি মুহূর্তে তাদেরকে মনিটর করত, তাদের পরিবার, পরিজন, সন্তানদের সকল ডাটা তাদের কাছে থাকতো এবং সেই হিসেবে তাদেরকে প্রতি মুহূর্তে নজরদারিতে রাখতো। আর এভাবেই মোসাদ ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ফাঁদে ফেলত। এবং তাকে বলা হয়েছে, এবং আরেকজন জেনারেলকে ফোন দিয়ে বলা হয়েছে যে আলী খামিনির মানে লাস্ট লোকেশন আমাদেরকে দেন, কারণ আলী খামিনিকে হঠাৎ করে পরবর্তী সরিয়ে ফেলা হয়েছে যখন তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তো বলা হয়েছে যে আলী খামিনিকে, তিনি কোথায় আছেন তার লাস্ট লোকেশন আমাদের দেন, আমরা আপনাকে সারা জীবনের জন্য আমেরিকা বা পশ্চিমা দুনিয়ার নাগরিকত্ব সহ ফুল ফ্যাসিলিটিস দেব এবং নগদ এত টাকা দেব, মানে যে টাকা দিয়ে আর কোনো মানুষের সারা জীবনও, তার 14 গোষ্ঠী না 28 গোষ্ঠীরও কোনো অর্থ সংকট হবে না। এবং বলা হয়েছে যদি আপনারা আমাদের কথা না শোনেন, আপনার পরিবার এখন আমাদের সামনেই আছে, আমরা তাদেরকে মেরে দিয়ে চলে যাব। প্রথম যে অডিওটি পেয়েছি বা প্রথম যে অডিওটি লিক হয়েছে, সেই অডিওর জেনারেল বেঁচে আছে কিনা জানি না, কিন্তু তিনি কোনো ভিডিও রেকর্ড করেননি। ভিডিও রেকর্ড করলে সেই ভিডিওটি মোসাদ ছেড়ে দিত মার্কিন বা পশ্চিমা দুনিয়ার গণমাধ্যমে, বিবিসি, সিএনএন, রয়টার্স, এপি, সকল গণমাধ্যমে আপনারা সেই ভিডিওটি দেখতেন এবং এই ভিডিওটির মাধ্যমে ইরানের রেজিম চেঞ্জ ঘটাতেন। অর্থাৎ এই টপ জেনারেল যখন এই ভিডিওটি বলতো যে আমরা আলী খামিনির বিরুদ্ধে বিদ্রোহ করেছি, রেজিম চেঞ্জ ঘটিয়েছি, তখন পুরো দেশের মধ্যে বিদ্রোহীরা রাস্তায় নেমে আসতো, সেনাবাহিনীর মধ্যে যারা আলী খামিনির বিরুদ্ধে তারাও নেমে আসতো এবং সেনাবাহিনীর মধ্যে একটা রক্তক্ষয়ী লড়াই হতো। সেখানে আর ইসরায়েলকে যুদ্ধ করা লাগতো না, নিজেরা যুদ্ধ করতো, করে আলী খামিনিকে তারা হত্যা করে রেজিম চেঞ্জ ঘটাতো। এই জন্যই মোসাদ তাদেরকে এই প্রস্তাব দিয়েছে। কিন্তু আমরা এরকম কোনো অডিও লিক হতে দেখিনি, যেই কারণে আমরা এটুকু বলতে পারি হয়তোবা সেই জেনারেল বা তার পরিবারকে মোসাদ হত্যা করেছে। কিন্তু এইটুকু বলা হচ্ছে যে তিনি তার জীবন এই রাষ্ট্রের জন্য বা আলী খামিনির জন্য বিলিয়ে দিয়ে চলে গেছেন, কিন্তু শত্রুর কাছে তিনি বিক্রি হননি। একজন জেনারেল। দ্বিতীয় যে জেনারেলকে আলী খামিনির লোকেশন চাওয়া হয়েছে, তিনি কোথায় আছেন, সেই জেনারেলও আলী খামিনির লোকেশন দেননি বলেই আলী খামিনি লাস্ট যেখানে গোপনে ছিলেন সেখানে দখলদার বা সিআইএ বা মোসাদ কোনো অ্যাটাক করতে পারেনি। ধারণা করা হচ্ছে সেই জেনারেলও হয়তো জীবনের বাজিতে হেরে গেছেন, কারণ তাকেও তারা ছেড়ে দেয়নি। আমি জানি না, হয়তো বা বেঁচে আছেন, তার কৌশলে তিনি বেঁচে গেছেন। তো ইরানের যেসব টপ কমান্ডাররা প্রাণ হারিয়েছেন তারা প্রত্যেকেই মোসাদের এরকম ফাঁদে পড়েছিলেন। হয়তো কেউ, মানে হয়তো যারা মারা গেছেন তারা কেউ এই রাষ্ট্রকে শত্রুর কাছে বিক্রি করেননি বলে জীবন দিয়ে দিয়েছে। কারণ টপমোস্ট 20 জনের মতো যে পরমাণু বিজ্ঞানী বা ইরানের টপ জেনারেলরা প্রাণ হারিয়েছেন, এরা প্রত্যেকেই এই ট্র্যাপে ছিলেন এবং একজনের কাছ থেকে আরেকজনের তালিকা নেওয়া হতো, কে কত গুরুত্বপূর্ণ তাকে এইভাবে ফাঁদে ফেলা হতো। যাকে বাঁচিয়ে রাখার তাকে বাঁচিয়ে রেখে কাজ করাতো, যাকে মেরে ফেলা তাকে মেরে ফেলতো। এবং ইরানের এই তথ্যগুলো এখন ক্রমান্বয়ে ইরানের গণমাধ্যমে আসতে শুরু করেছে এবং ইরানে ভেতরে মোসাদকে খোঁজার জন্য এখন চিরুনি অভিযান চলছে এবং রাষ্ট্রের সর্বোচ্চ পদে কোথায় কোথায় মোসাদের হাত রয়েছে, কোথায় কোথায় তাদের এজেন্ট রয়েছে, এদেরকে এখন খুঁজতেছে ইরানের সরকার। বিষয়টি হলো আলী খামিনিকে যদি হত্যা করতে পারতো তারা,
তাহলে পুরো গল্পটা ভিন্ন হয়ে যেত। কিন্তু দখলদাররা সফল হয়নি, তারা রিজিম চেঞ্জ ঘটাতে পারেনি। এবং সর্বশেষ ইরানের ইউরেনিয়াম কোথায় লুকানো হয়েছে সেই ব্যাপারেও বহু জেনারেলদের ট্র্যাপে ফেলছিল মোসাদ। তারাও সেখানে মোসাদকে কোনো প্রকার তথ্য দেয়নি বলে মোসাদ ইরান যে তাদের নিউক্লিয়ারের জন্য মানে ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে সেই লোকেশনও দখলদাররা কোনো আক্রমণ করতে পারেনি। আরেকটি স্টোরি এরকম, মোসাদ কোন এক জেনারেল, কোন এক পরমাণু বিজ্ঞানীর স্ত্রীকে ট্র্যাপে ফেলেছিল, ফেলে তাকে দিয়ে তার স্বামীর লোকেশন জেনেছে। তারপর সেই লোকেশনে মোসাদ তাদের এজেন্সি ব্যবহার করে সেই পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে এবং তার স্ত্রীকেও পরবর্তী হত্যা করেছে। তো ইরানের যেসব জেনারেলরা জীবন দিয়েছেন এরা বিশ্বাসঘাতকের ছুরির নিচে পড়েছেন, কিন্তু রাষ্ট্রের জন্য প্রতারণা করেননি, বেইমানি করেননি। তাদের জন্য আমাদের একটা সেলুট। একজন মানুষের সামনে যখন প্রশ্ন করা হয়, তোমার স্ত্রী তোমার সন্তান আমাদের বন্দুকের তলায় বা আমাদের বন্দুকের সামনে, শুধু আমাদেরকে বলো তোমরা আমাদের এই কথা শুনবে কিনা, একটা ভিডিও রেকর্ড করে এই কথাটা বলবা কিনা, অথবা আলী খামেনির লোকেশন দিবা কিনা, তখন চিন্তা করেন, 1 মিনিটের জন্য চিন্তা করেন তার মানসিক অবস্থা কি তৈরি হয়। এবং তাহলে কত জেনারেলরা তার পরিবার প্রিয়জনকে হারিয়েছে দেশের জন্য, প্রিয় নেতা আলী খামেনির জন্য, অথবা রাষ্ট্রের নিরাপত্তার জন্য যে নিউক্লিয়ার ইউরেনিয়াম, তার জন্য কত পরমাণু বিজ্ঞানী জীবন দিয়েছে। ইরানকে এখন দুটো কাজ খুব জোরে সোরে করতে হবে। এক, রাষ্ট্রের ভেতরে এই বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে একদম উপর থেকে নিচ পর্যন্ত খুঁজে খুঁজে বের করতে হবে, নতুবা আগামী দিনে যে অভিযান শুরু হবে আবার সেই অভিযানে ইরান বড় রকম বিপর্যয়ে পড়বে, নতুবা বড় রকম বিপর্যয় এড়াতে হলে ইরানকে এই বিশ্বাসঘাতকদের খুঁজে খুঁজে বের করতে হবে। 2 নম্বর, ইরানের আত্মরক্ষায় ইরান গত 12 দিনের যুদ্ধে যেই যেই জায়গায় তার দুর্বলতা প্রকাশ করেছে, অল্প সময়ের ব্যবধানে সেই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। সেখানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, যুদ্ধ বিমান সহ এবং তাদের গোয়েন্দা ইউনিটকে প্রয়োজনে তুরস্কের MIT বা পাকিস্তানের ISI, যেহেতু এই দুটোই মুসলিম দেশ এবং এই দুটো এখন টপ র্যাঙ্কে আছে, এদের সাথে সম্পৃক্ত হয়ে বিশেষ চুক্তির মাধ্যমে তুরস্কের ইন্টেলিজেন্সকে আরো বেশি স্ট্রং করতে হবে। কারণ এই পর্যন্ত তুরস্কের ভেতরে মোসাদ সফল একটি অপারেশন করতে পারেনি, প্রত্যেকটি জায়গায় MIT তাদেরকে ফাঁদে ফেলে আটকে ফেলেছে। এবং পাকিস্তানের পরমাণু বা নিউক্লিয়ার ধ্বংসের জন্য ব্যাপক চেষ্টা করেছিল এই দখলদার বাহিনী, কিন্তু পারেনি। পাকিস্তান তার নিউক্লিয়ারকে হেফাজত করতে পেরেছে। এবং পাকিস্তানের ISI পৃথিবীর টপ র্যাঙ্কে একটি গোয়েন্দা সংস্থা। আমি মনে করি ইরানকে শত্রুতা ভুলে ওই চীন আর রাশিয়ার দিকে তাকিয়ে না থেকে তুরস্ক এবং পাকিস্তানের সাথে সম্পৃক্ত হয়ে একটি চুক্তির মাধ্যমে, নিরাপত্তা চুক্তির মাধ্যমে এই দুটো দেশের ইন্টেলিজেন্সের কাছ থেকে তাদের ইন্টেলিজেন্সকে আরো স্ট্রং করতে হবে এবং এই দুটো গোয়েন্দা সংস্থার সহযোগিতা নিয়ে দেশের ভেতর থেকে মোসাদের এজেন্টদের খুঁজে খুঁজে মারতে হবে। নতুবা আবারও আগামী দিন যে লড়াইটা শুরু হবে শত্রুদের সাথে, সেখানে ইরান মোকাবেলা করতে পারবে না। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।